আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা লাইভে আছো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। আর যারা, তোমাদের জন্য একটা নোটিশ আছে, এখন থেকে তোমাদের প্রত্যেক ক্লাসের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, কাজেই প্রত্যেকে প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। এবং যারা অন্য ফেসবুক আইডি ইউজ করে ক্লাস করছো তারা সেক্ষেত্রে নাম মেনশন করবে এবং রোল নাম্বার উল্লেখ করবে। আর যারা নিজ আইডি ব্যবহার করে ক্লাস করছো তাদের ক্ষেত্রে শুধু রোল নাম্বার লিখলেই হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসেই কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, কাজেই তোমরা টাইমলি ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং ক্লাসের সময় নিজেদের, ক্লাসের শুরুতে নিজেদের নাম এবং রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। আমি আবারও বলছি, প্রত্যেকে যারা প্রেজেন্ট আছো নাম এবং রোলটা উল্লেখ করো, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স এখন থেকে প্রতি ক্লাসেই কাউন্ট করা হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেই তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, কাজেই তোমরা এটা ভুলে যাবে না উল্লেখ করতে নিজের নাম এবং রোল নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় না থাকার ফলে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে, কাজেই তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই ক্লাস অ্যাটেন্ড করতে। এবং ক্যাপ্টেনরা যারা আছো তোমাদের গ্রুপে অবশ্যই জানিয়ে দিবে প্রত্যেকে যাতে ক্লাস অ্যাটেন্ড করে। ক্লাস মিস করা যাবে না, যেহেতু আমাদের পি টেস্টে তোমাদের সেকেন্ড ইয়ারে অটো প্রমোশন দেওয়া হয়েছে এবং তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, কারণ সামনে যখন কলেজ খোলা হবে তখন কিন্তু এই পড়ার উপর থেকে ভিত্তি করেই তোমাদের পরীক্ষাগুলো হবে। কাজেই তোমরা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করবে এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। সবাই কি লেখা দেখতে পাচ্ছ ক্লিয়ার? যারা যারা উপস্থিত আছো আমাকে লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? এখন থেকে তোমাদের প্রতি ক্লাসেরই আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা ফার্স্ট পেপারের রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে আলোচনা করেছিলাম এবং ওই অধ্যায়টা আমাদের শেষ। এবং দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র সিলেবাসটা আমাদের শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো সেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে আগের রেকর্ডেড ভিডিও থেকে ক্লাসগুলো দেখে নেওয়া, এবং কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাকে জানাবে। আর হচ্ছে তোমাদের এই আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত বেতন পরিশোধ করনি অবশ্যই ঈদের আগে বেতনটা পরিশোধ করে দিবে এবং আগামী মাসের 25 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অবশ্যই দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অবশ্যই তোমরা ভর্তি ফিটা জমা দিয়ে দিবে 25 তারিখের মধ্যে। তোমাদের লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড ইয়ারে ভর্তির লাস্ট ডেট 25 তারিখ, 25শে আগস্ট। অবশ্যই সবাই এর মধ্যেই ভর্তি হয়ে যাবে এবং যারা বেতন পরিশোধ করনি অবশ্যই চেষ্টা করবে ঈদের আগে পরিশোধ করে দিতে এবং আমাকে জানাবে, এবং আমাকে SMS অথবা কল দিয়ে জানাবে যে যারা যারা পরিশোধ করেছো। আর যারা বেতন পরিশোধ করেছো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে 25 তারিখের মধ্যেই তোমাদের ভর্তির যে ফিটা আছে সেটা দিয়ে দিবে এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে তোমরা এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং বেতনটা পরিশোধ করতে পারবে। কাজেই সবাই চেষ্টা করবে এই সময়ের মধ্যেই বেতনটা এবং ভর্তি ফিটা পরিশোধ করে দিতে। আচ্ছা, ঠিক আছে, তোমরা অবশ্যই নাম রোল মেনশন করবে এবং সবাইকে জানিয়ে দিবে যে প্রত্যেকটা ক্লাসেই অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব নতুন অধ্যায়ের ওপর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়ের ওপর। আমাদের পি টেস্টের এই অধ্যায়টা আছে এবং আমাদের ফার্স্ট পেপার থেকে আমরা টোটাল 3টা অধ্যায় আমাদের পি টেস্টের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখান থেকে আমাদের রাষ্ট্রীয় ব্যবসায়টা কমপ্লিট হয়েছে এবং আজকে আমরা নবম অধ্যায় কমপ্লিট করব, এটা শুরু করব। এবং এখান থেকে আমরা আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব: সহায়ক সেবার ধারণা, প্রকারভেদ এবং উৎস। শুরুতেই আসো, সহায়ক সেবা কি? সহায়ক সেবা হচ্ছে তোমার একটা ব্যবসায় অথবা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহযোগিতার প্রয়োজন হয়। এখন
সেই আর্থিক এবং সেই কারিগরি সহযোগিতা প্রদান সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে তাদেরকে বলা হয়ে থাকে যে ব্যবসায় সহায়ক সেবা। তার মানে ব্যবসায়িক সহায়ক সেবা বলতে বোঝানো হয়েছে যে একটা ব্যবসা স্থাপনে বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তার প্রয়োজন হয়ে থাকে। এখন সেই আর্থিক এবং কারিগরি সহযোগিতাগুলো বিভিন্ন উৎসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং সেই উৎসগুলো বিভিন্ন ধরনের কারিগরি এবং অর্থ সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমে তোমার ব্যবসাকে সচল রাখার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। এটাই হচ্ছে তোমার ব্যবসায় সহায়ক সেবা। তাহলে আমরা জানতে পারলাম যে ব্যবসায় সহায়ক সেবা হচ্ছে কি, তোমার ব্যবসা অথবা শিল্প স্থাপনে যে সকল আর্থিক এবং কারিগরি সহযোগিতার প্রয়োজন হয় সেটাই হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা। তাহলে দেখো অনেক সময় দেখো যে অন্যের সহযোগিতা ছাড়া কিন্তু একটা নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্পন্ন হয় না। তাই একটা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন প্রকার সাহায্যের প্রয়োজন হয়ে থাকে এবং একজন ব্যক্তি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে তখনই আগ্রহী হবেন যখন সে বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহযোগিতা যথাযথভাবে পাবে। এবার আসো হচ্ছে তোমাদের কি সহায়ক সেবা ক্লিয়ার হয়েছে? কারো কি প্রশ্ন আছে সহায়ক সেবা নিয়ে? সহায়ক সেবা হচ্ছে, তোমরা মনে রাখার জন্য লিখে রাখতে পারো, সহায়ক সেবা হচ্ছে তোমার আর্থিক ও কারিগরি সহায়তা। তার মানে একটা ব্যবসা স্থাপনে যে সকল আর্থিক এবং কারিগরি সহযোগিতার প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার ব্যবসায় সহায়ক সেবা। আচ্ছা, অনেকে প্রেজেন্ট আছো, 45, 31, 44, 22, 46। আচ্ছা, সারিয়ারের কোনো সমস্যা নেই? আচ্ছা, তাহলে আমরা সহায়ক সেবার প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করব। সহায়ক সেবার 3 প্রকার। অনেক সময় তোমাদের জ্ঞানমূলক অথবা এমসিকিউ হিসেবে আসতে পারে যে ব্যবসায় সহায়ক সেবা কয় প্রকার। ব্যবসায় সহায়ক সেবা 3 প্রকার, মনে রাখবে। প্রথমটা হচ্ছে উদ্দীপনামূলক সহায়ক সেবা, দ্বিতীয়টা হচ্ছে সমর্থনমূলক সহায়ক সেবা এবং তৃতীয়টি হচ্ছে সংরক্ষণমূলক সহায়ক সেবা। তাহলে আমরা 3 ধরনের সহায়ক সেবা পাচ্ছি। এই উদ্দীপনামূলক সহায়ক সেবা কি, এখন এটা আমরা জানব। আসলে উদ্দীপনামূলক সহায়ক সেবা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় তখন সেক্ষেত্রে তাকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে, উদ্দীপ্ত করার মাধ্যমে তোমার যে কাজগুলো করা হয়ে থাকে সেটাই হচ্ছে এই উদ্দীপনামূলক সহায়ক সেবা। এই উদ্দীপনামূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে, তোমরা মনে রাখার সুবিধার্থে আমার সাথে লিখে রাখতে পারো এবং ক্লাসের সময় চেষ্টা করবে খাতা কলম রেডি রাখতে। কোনো একটা পয়েন্টস নিয়ে আলোচনা করলে সেটা তোমরা লিখে রাখবে, তাহলে দেখা যাবে কখনো তোমাদের ভুল হবে না। যখন সমস্যা হবে সেই লেকচার থেকে তোমরা দেখে নিবে। এখন আমরা আলোচনা করব এই উদ্দীপনামূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। পয়েন্টসগুলো লিখে রাখো। আর্থিক উদ্যোগ সংক্রান্ত, তারপর হচ্ছে প্রচার প্রেষণামূলক। আর তোমরা দেখা যায় যে অ্যাটেন্ডেন্স দিয়ে অনেকে চলে যাও, এটা করবে না প্লিজ। কারণ অ্যাটেন্ডেন্স দিয়ে শুধু চলে গেলেই হবে না, কারণ লেকচার না বুঝলে, পড়া না বুঝলে পরবর্তীতে যখন পরীক্ষা হবে তখন কিন্তু কিছুই বুঝবে না। কাজেই একটা ক্লাস শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? তোমরা দেখা যায় যে অ্যাটেন্ডেন্স দিয়ে অনেকে চলে যাও, এটা কিন্তু করবে না। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কারা কারা আসলে প্রেজেন্ট আছো, সংখ্যা কিন্তু এখানে দেখা যায়। আর্থিক উদ্যোগ সংক্রান্ত, প্রচার প্রেষণামূলক, তারপর হচ্ছে তোমার প্রশিক্ষণ, প্রযুক্তিগত, পণ্য এবং প্রকল্প। তোমরা কি লেখা বুঝতে পারছো? বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। প্রকল্প, নির্বাচনে নির্দেশনা,
এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু যখন উদ্দীপক দেওয়া হবে তখন কিন্তু এই পয়েন্টসের আলোকে দেওয়া হবে যে কোন ধরনের সহযোগিতার কথা তোমার প্রদান করা হয়েছে। যেমন যখনই তোমরা দেখবে যে আর্থিক সংক্রান্ত এবং প্রচার, পণ্যের প্রচার, প্রেষণামূলক প্রশিক্ষণের কথা বলা হবে, প্রযুক্তিগত উন্নয়নের কথা বলা হবে, পণ্য এবং প্রকল্প নির্বাচনে যে নির্দেশনা প্রদান করা হবে, এবং তোমার হচ্ছে তথ্য সরবরাহ এবং বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে, বিনিয়োগের সুবিধা প্রদান করা হবে, তার মানে তখনই বুঝবে যে এখানে আসলে উদ্দীপনামূলক সহায়ক সেবার কথা বলা হয়েছে। একটা শিল্প স্থাপনের একটা গঠনমূলক কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজ, তাই অনেকেই দেখা যায় নতুন যেই ব্যবসায় উদ্যোক্তা তারা কিন্তু দেখা যায় ঝুঁকি নিতে চায় না, অনেক সময় ঝুঁকির ভয়ে তোমার কি করে তারা ব্যবসা স্থাপন করতে চায় না, কিন্তু যখন তাকে উদ্দীপনামূলক সহায়ক সেবা প্রদান করা হবে তখন সে উৎসাহিত হবে যে কোনো একটা নতুন একটা শিল্প এবং তোমার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ সে নেবে। এজন্য সেই নতুন নতুন উদ্যোক্তাদের তোমার উদ্দীপনামূলক সহায়ক সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে ব্যবসায় গঠনে আগ্রহী করা হয়ে থাকে। এবং এই উদ্দীপনামূলক সহায়ক সেবা বিভিন্ন ধরনের হতে পারে। এই অন্তর্ভুক্ত বিষয়গুলোর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে যে আচ্ছা দেখো বিভিন্ন রকম হতে পারে, যেমন এই তোমার শিল্প ও ব্যবসা স্থাপনে প্রচুর অর্থের প্রয়োজন হয়ে থাকে এবং এই অর্থ বা মূলধন সরবরাহ নিশ্চিত করা না গেলে কিন্তু কি করতে পারবে না, একজন নতুন উদ্যোক্তা ব্যবসা স্থাপন করতে পারবে না, গঠন করতে পারবে না। এজন্য তাকে আর্থিক সংক্রান্ত বিভিন্ন অর্থ সংক্রান্ত সহযোগিতা প্রদান করতে হবে এবং তাকে কি করতে হবে, তোমার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণের সাথে সাথে প্রযুক্তিগত তোমার যন্ত্রপাতিগুলো ব্যবহারের জন্য কিভাবে ব্যবহার করতে হবে সেগুলোর নির্দেশনা প্রদান করতে হবে এবং পণ্য প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে তোমার ভোক্তার রুচি, তারপরে হচ্ছে তোমার চাহিদা অভাবকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং সেই নতুন পণ্য প্রকল্প সম্পর্কে অবশ্যই তাদেরকে কি করতে হবে, তথ্য সরবরাহ করতে হবে এবং বিনিয়োগ সুবিধা প্রদান করতে হবে, যাতে তারা তোমার নতুন একটা শিল্প স্থাপনে তোমার উৎসাহ উদ্দীপনা বোধ করে এবং সেই থেকে তারা নতুন একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। তাহলে দেখো তো উদ্দীপনামূলক সহায়ক সেবা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সমর্থনমূলক সহায়ক সেবায় যাব। কারো এই পর্যন্ত সমস্যা আছে? আচ্ছা এবার দেখো সমর্থনমূলক সহায়ক সেবা। এখানে বলা হয়েছে সমর্থনমূলক, যখন একটা নতুন ব্যবসায়ী কোনো একটা ব্যবসা গঠনে উদ্দীপ্ত হবে তখনই কি করতে হবে, তার সেই উদ্দীপনাকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করতে হবে। এই সমর্থনমূলক সহায়তা প্রদানের মাধ্যমেই তোমার কি করা হবে, যে শিল্প স্থাপনের যে উৎসাহী কোনো উদ্যোক্তা রয়েছে যারা তোমার উৎসাহী নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে, তারা কি করবে, তাদের সেই শিল্প স্থাপনের যে আশাটা রয়েছে তা বাস্তবে রূপদানের জন্য বিশেষভাবে তাদেরকে উৎসাহিত করা হবে এই সমর্থনমূলক সহায়ক সেবার মাধ্যমে। এবং এটা কি করে, তোমার এই সমর্থনমূলক সহায়ক সেবা প্রদানের মাধ্যমে তোমার শিল্প স্থাপন করা যায় এবং সুষ্ঠু পরিচালনা, নিয়ন্ত্রণ, সম্পদের সঠিক ব্যবহার এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান তোমার সহায়তা নিশ্চিত করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে তোমার শিল্প প্রতিষ্ঠান নিবন্ধন করতে হয়, সম্প্রসারণ এবং নিয়ন্ত্রণ করা সহজ হয়ে থাকে এই সমর্থনমূলক সহায়ক সেবা প্রদানের মাধ্যমে। আচ্ছা তাহলে দেখো এই সমর্থনমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। এই সমর্থনমূলক সহায়ক সেবার বিষয়গুলো হচ্ছে, দেখো 2 নাম্বার, অবশ্যই পয়েন্টসগুলো তোমরা খাতায় লিখে রাখো তোমাদের মনে রাখার সুবিধার্থে, কারণ উদ্দীপকে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। উদ্দীপক শনাক্তে দেখা যায় অনেক সময় উদ্দীপনামূলক আসলে তোমরা সেখানে দেখা যায় ভুল করে ফেলবে, সমর্থন লিখে ফেলবে। কাজেই প্রত্যেকটার পয়েন্টস আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দিচ্ছি, তোমাদের মনে রাখার সুবিধার্থে অবশ্যই লিখে রাখো তোমরা। তারপরে 2 নাম্বারে আসো হচ্ছে সমর্থনমূলকে বলা হয়েছে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ব্যবসায় নিবন্ধন। তোমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছো যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতি রয়েছে, যৌথ মূলধনী, প্রত্যেকটা ব্যবসায়েরই কিছু না কিছু নিবন্ধন পদ্ধতি
রয়েছে। আর নিবন্ধন করা থাকলে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন অন্যের পাওনা আদায় করা যায়, তারপরে হচ্ছে পাওনা আদায়ে তোমার অন্যের বিরুদ্ধে মামলা করা যায়, চুক্তি ভঙ্গ করলে সেক্ষেত্রে মামলা করা যায়। তো ব্যবসায়টা নিবন্ধন করাই ভালো। তারপর হচ্ছে তোমার মূলধন সরবরাহ সংক্রান্ত অবকাঠামোগত বলতে বিভিন্ন অবকাঠামো নির্মাণ সংক্রান্ত বলা হয়েছে। তারপর হচ্ছে নতুন নতুন প্রযুক্তি আমদানি, যন্ত্রপাতি আমদানি, উৎপাদনের সুবিধার্থে যন্ত্রপাতি সংগ্রহ। তারপর হচ্ছে তোমার কর অবকাশ, বিভিন্ন ধরনের যে ছাড় দেওয়া হয়ে থাকে। কর অবকাশ কিন্তু নতুন নতুন শিল্প উদ্যোক্তাদের সহায়তা করে থাকে। যখন ছাড় দেওয়া হয় তারা কি করে তাদের ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম হয়। তারপর হচ্ছে তোমার যে ভর্তুকি আছে, ভর্তুকি ব্যবসায় যখন লসের সম্মুখীন হয় তখন ভর্তুকি দেখা দেয় এবং সেই ভর্তুকিগুলো পূরণে তারা বিভিন্ন ধরনের আর্থিক সংস্থা থেকে সহযোগিতা নিয়ে থাকে। তারপর হচ্ছে কাঁচামাল সরবরাহ সংক্রান্ত, কাঁচামাল সরবরাহ এবং তোমার বাজারজাতকরণ। আমরা মার্কেটিংয়ে পড়েছিলাম বাজারজাতকরণের কথা। কাজেই দেখো সমর্থনমূলক সহায়ক সেবার তোমার যে বইগুলো রয়েছে, অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে, যেমন ব্যবসায় নিবন্ধন সংক্রান্ত, মূলধন সরবরাহ, অবকাঠামোগত, আমদানি, তারপর হচ্ছে যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ সুবিধা, ভর্তুকি এবং কাঁচামাল সরবরাহ এবং বাজারজাতকরণ। প্রত্যেকে পয়েন্টসগুলো লিখে রাখো। যখনই এই পয়েন্টসগুলো দেখবে তখনই বুঝতে পারবে যে এই পয়েন্টসগুলির দ্বারা বোঝানো হবে যে এগুলো হচ্ছে সমর্থনমূলক সহায়ক সেবার বৈশিষ্ট্য বা তোমার কার্যাবলী। এবার আসো হচ্ছে এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এ পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থেকে না থাকে, সাহিল 542, তোমাদের ক্লাস কিন্তু 11টায়, কিন্তু লেট করা যাবে না। তোমরা অনেকেই দেখি যে লেট করে আসো, অনেকে আবার আসো মানে ক্লাসের শেষের দিকে, কারণ ক্লাসের শেষের দিকে আসলে তো বুঝবে না। লাইভ ক্লাস করার তোমার যে সুবিধাটা রয়েছে, যেমন সমস্যা থাকলে জানতে পারবো যে কার কোথায় সমস্যা, কে কোনটা বোঝোনি, কিন্তু লাইভ ক্লাস শেষে অ্যাটেন্ড করলে কি হবে, বুঝতে পারবে না যে আসলে কোথায় সমস্যা। সেই সুযোগটা কিন্তু তোমরা পাবে না। এজন্য তোমাদেরকে বলছি যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ লাইভ ক্লাসে তোমাদের সমস্যা সম্পর্কে আমি জানতে পারবো এবং সেটা রিপিট করার সুযোগ থাকে। কারণ এই ক্লাস কিন্তু আবার রিপিট করা হবে না যদি তোমাদের সমস্যা না থেকে থাকে। ওয়ালাইকুম আসসালাম ঐশী, টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। 11টায় ক্লাস, 11টায় অ্যাটেন্ড করবে। তারপরে আসো হচ্ছে সংরক্ষণমূলক সহায়ক সেবায় বলা হয়েছে যে শিল্প স্থাপনের পরও উদ্যোক্তা কি করে থাকে, তোমার উৎপাদন কার্যে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হয় সেক্ষেত্রে তোমার সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার জন্য যে সকল সাহায্যের দরকার হয়ে থাকে সেটাই হচ্ছে তোমার এই সংরক্ষণমূলক সহায়ক সেবা। তাহলে এই সংরক্ষণমূলক সহায়ক সেবায় বলা হয়েছে যে তোমার যে একটা ব্যবসায় স্থাপনের পর উদ্যোক্তা তোমার উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হয় সেই সকল প্রতিবন্ধকতা দূর করতে যে সকল সহায়তার প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার সংরক্ষণমূলক সহায়ক সেবা। এই সংরক্ষণমূলক সহায়ক সেবা তোমার বিভিন্ন ধরনের বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তোমার একটা দেশের সহায়ক সেবাগুলো যদি অনুকূল হয় সেক্ষেত্রে কি হবে, তোমার সহজেই তোমার সে দেশের মানুষগুলো তাদের ব্যবসা বাণিজ্য এবং শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং সরকারি বেসরকারি খাতে নিয়মিতভাবে যদি সহায়তা প্রদান করা হয় সেক্ষেত্রে তারা কীভাবে তাদের ব্যবসায়গুলো সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তার মানে শুধু একটা ব্যবসা স্থাপন করলেই হবে না, একটা ব্যবসা স্থাপনের জন্য উদ্দীপনামূলক সহায়ক সেবা
প্রদানের সাথে সাথে তাকে সমর্থনমূলক সহায়ক সেবা প্রদান করতে হবে এবং সেই সাথে সাথে সেই একটা ব্যবসা গঠনের পর সেই ব্যবসাটা যাতে যথাযথভাবে পরিচালনা করতে পারে। একটা ব্যবসায় কিন্তু লাভ লস দুটোই থাকে। এখন লস হওয়ার ফলে সেই ব্যবসাটা যাতে বন্ধ হয়ে না যায়, সেই ব্যবসাটাকে ধরে রাখার জন্য, ব্যবসায়িক কার্যক্রম ধরে রাখার জন্য অবশ্যই কি করতে হবে, তাকে এই সংরক্ষণমূলক সহায়ক সেবা প্রদান করতে হবে। যেমন ঋণ প্রদানের মাধ্যমে তোমার যখন ব্যবসাটা আর্থিক সংকটের সম্মুখীন হবে, লসের সম্মুখীন হবে, তখন সে ঋণ সহায়তা যাতে সহজে পায় তাকে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে এই সংরক্ষণমূলক সহায়ক সেবা প্রদানের মাধ্যমে। এই সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে তোমার যে ব্যবসায়ের আধুনিকায়ন, তারপর হচ্ছে সম্প্রসারণ, আইনগত বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা, ঋণ পরিশোধে সংক্রান্ত নীতিমালা, উৎপাদন নীতি, মান নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, তোমরা পয়েন্টসগুলো একটু লিখে রাখো। আমরা এই পয়েন্টসটা নিয়ে পরে আলোচনা করব সহায়ক সেবার উৎস নিয়ে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তোমার সংরক্ষণমূলক সহায়ক সেবা। সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো লিখে রাখো। ব্যবসায়ের আধুনিকায়ন, তারাও তোমাদের সুবিধার্থে আমি আবার একটু বলছি যে তোমরা অবশ্যই বেতনটা পরিশোধ করে দিবে, ঠিক আছে? কারণ অনেককেই কিন্তু এখনো পর্যন্ত বেতনটা পরিশোধ করনি। ব্যবসায়ের আধুনিকায়ন, তারপরে হচ্ছে তোমার সম্প্রসারণ, ঋণ পরিশোধ, উৎপাদন নীতি, মান নিয়ন্ত্রণ আমরা কোথায় পড়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই? মান নিয়ন্ত্রণ পড়েছিলাম আমরা মার্কেটিংয়ে, একটা চ্যাপ্টারই ছিল 7ম অধ্যায়। উৎপাদন নীতি, তারপর হচ্ছে মান নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে সংরক্ষণমূলক সহায়ক সেবা। রাফি, আসসালামু আলাইকুম। আসসালাম। রাফি, লেট করলে চলবে না, 11টায় ক্লাস, 11টায় অ্যাটেন্ড করতে হবে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমার আইনগত সুবিধা প্রদান। তাহলে খেয়াল করো, এখানে এই সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ব্যবসার আধুনিকায়ন, সম্প্রসারণ, ঋণ পরিশোধে সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী, তারপরে হচ্ছে উৎপাদন নীতিমালা কীরকম হবে এবং কিভাবে সেই পণ্য, তারপরে হচ্ছে তোমার পণ্যের উপযোগিতা বৃদ্ধির জন্য কিভাবে মান নিয়ন্ত্রণ করা হবে এবং আইনগত বিভিন্ন সুবিধা সংক্রান্ত বিষয়াবলী তোমার এই সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত। কাজেই তোমরা এই পয়েন্টসগুলো মনে রাখবে, তাহলে সহজেই শনাক্ত করতে পারবে আসলে উদ্দীপকে কোন ধরনের সহায়ক সেবার কথা বলা হয়েছে। এই 3টা প্রকারভেদ অবশ্যই মনে রাখবে, সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে উদাহরণ সহকারে। এবং এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোর নাম অবশ্যই তোমরা এমসিকিউর জন্য এবং সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে। তোমাদেরকে আবারও বলছি, সৃজনশীলের জন্য এই 3টা টপিক প্রকারভেদ অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং যে সকল প্রতিষ্ঠান এই সেবাগুলো প্রদান করে থাকে সেগুলোর নাম অবশ্যই ভালো মতো পড়বে। তোমাদের এই পর্যন্ত কি কারো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমরা পরবর্তী টপিক আমাদের সহায়ক সেবার যে উৎস রয়েছে। ওয়ালাইকুম আসসালাম জয়, লেট করা যাবে না, অবশ্যই টাইমলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তোমাদেরকে আবারও বলছি। তারপরে আসো হচ্ছে সহায়ক সেবার উৎস। সহায়ক সেবার উৎস, ব্যবসায় সহায়ক সেবা তোমার 3টা উৎস থেকে বিভিন্ন ধরনের সহায়ক সেবা পেয়ে থাকে। 3টা উৎসের নাম জানবো এখন আমরা, এমসিকিউর জন্য মনে রাখবে 3টি সহায়ক সেবার উৎস হচ্ছে কয়টা? 3টা।
এবার কি কি আমরা জানবো। 1 নাম্বার হচ্ছে তোমার সরকারি উৎস। সরকারি উৎস, এই সরকারি উৎস তোমার কি করে থাকে, বিভিন্ন ধরনের শিল্প স্থাপন এবং উন্নয়নে তোমার যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। নেটের সমস্যার জন্য একটু লেখাটা তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, দেখো তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না। আরেকটা কথা, ওই গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা ছিল, নেট কানেকশনের সমস্যার জন্য। তোমাদের সেই মার্কেটিং ক্লাসটা তোমাদের আগামী রবিবার 12টায় হবে, এটা খেয়াল রাখবে। আগামী রবিবার 12টায় তোমাদের গতকালের মার্কেটিং ক্লাসটা হবে, কাজেই সবাই টাইমলি প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। তাহলে আসো সরকারি উৎসগুলো কি কি হতে পারে। বিনিয়োগ বোর্ড, উদাহরণগুলো লিখে রাখো। বিনিয়োগ বোর্ড, তারপর হচ্ছে বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা, পুঁজি বিনিয়োগ সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল যেটাকে বলা হয়ে থাকে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এই সরকারি উৎসগুলো হচ্ছে কোনগুলা, তোমার বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট কি করে থাকে, তোমার বিভিন্ন ধরনের এই ব্যবসায়িক সহায়ক সেবা প্রদান করে থাকে। অনেক সময় এমসিকিউতে বলা হতে পারে যে নিচের কোনটা তোমার সরকারি উৎস। তারপরে 2 নম্বরে বলা হয়েছে দেখো বেসরকারি উৎস। বেসরকারি উৎস হচ্ছে তোমার বেসরকারি যে সকল খাত থেকে তোমার ব্যবসায়িক সহায়তা পাওয়া যায় সেগুলোই হচ্ছে তোমার বেসরকারি উৎস। যেমন হতে পারে ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠান, বিমা, শিল্প বণিক সমিতি, যেটা ওই যে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমরা পড়েছিলাম, শিল্প ও বণিক সমিতি। তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান, ঋণদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের এই প্রতিষ্ঠানগুলো কি করে থাকে, এই বেসরকারি সহায়ক সেবা প্রদান করে থাকে, ঋণদানকারী প্রতিষ্ঠান। তারপর আসো 3 নম্বর উৎসটা হচ্ছে তোমার যৌথ উদ্যোগে উৎস, মানে যৌথ উদ্যোগে উৎস। সরকারি বেসরকারি দুইটার সম্মিলিত রূপই হচ্ছে তোমার যৌথ উদ্যোগ উৎস। এই যৌথ উদ্যোগ উৎস তোমার বিভিন্ন ধরনের দেশি বিদেশি যে মালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো তোমার শিল্পোদ্যোগ এবং উন্নয়নে বিশেষভাবে সহায়তা প্রদান করে থাকে, সেটাই হচ্ছে তোমার যৌথ উদ্যোগ উৎস। এবং তোমার যৌথ উদ্যোগ উৎসের উদাহরণ হচ্ছে সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। তোমরা মনে রাখার সুবিধার্থে একটু লিখে রাখো, সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। বিভিন্ন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার যৌথ উদ্যোগ উৎস। বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য তোমার ব্যবসায়ী জোট গঠনের মাধ্যমে তোমার এই যৌথ উদ্যোগের যে ব্যবসায়িক সহায়ক সেবাগুলো প্রদান করা হয়ে থাকে। তারপর হচ্ছে আরেকটা কোম্পানি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং অফ বাংলাদেশ লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং অফ বাংলাদেশ
লিমিটেড। তাহলে দেখো, তাহলে আমরা যৌথ উদ্যোগের ব্যবসায় উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং অফ বাংলাদেশ লিমিটেড কী করে থাকে, এই যৌথ উদ্যোগে তোমার বিভিন্ন ধরনের সহায়ক সেবা ব্যবসায়ীদের, নতুন নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়ক সেবা প্রদান করে থাকে, যাতে তারা নতুন নতুন ব্যবসা স্থাপনে আগ্রহ প্রকাশ করে এবং সেই ব্যবসাগুলো যাতে তারা যথাযথভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারে, এজন্য তাদেরকে কি করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের উদ্দীপনামূলক, সমর্থনমূলক এবং সংরক্ষণমূলক সহায়ক সেবা প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, তোমাদেরকে এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? অনুপম, ক্লাসে লেট করা যাবে না, এখন থেকে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে এবং ওই রেকর্ডেড ক্লাসে অ্যাটেন্ডেন্স দিলে কিন্তু কাজ হবে না, বলে দিচ্ছি। রেকর্ডেড ক্লাসে পরে অ্যাটেন্ডেন্স দিলে আমি কিন্তু সেটা কাউন্ট করব না। কাজেই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু আমি ক্লাস শেষে এই অ্যাটেন্ডেন্স শিটে যে সকল রোলগুলো থাকবে, নামগুলো থাকবে, আমি তাদেরকেই প্রেজেন্ট দিব এবং এটা প্রতিটা ক্লাসেই করা হবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেই তোমার এই অ্যাটেন্ডেন্স রেকর্ডটা রাখা হবে এবং এটা কিন্তু পরবর্তীতে তোমাদের কাজে দিবে। এই অ্যাটেন্ডেন্সটা পরবর্তীতে কিন্তু মার্কিং করা হবে, ঠিক আছে? তোমাদের এই অ্যাটেন্ডেন্স অবশ্যই চেষ্টা করবে 100% রাখার। ক্লাস শেষে আমি এগুলো যে রোলগুলো পাবো তাদেরকে আমি প্রেজেন্ট দিয়ে দিব। আর তোমাদের ভর্তির কিন্তু মনে আছে তো, তোমাদের সবার ভর্তির লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড ইয়ারের আগামী মাসের 25 তারিখ। আর বেতন যারা দাওনি ঈদের আগেই অবশ্যই চেষ্টা করবে পরিশোধ করে দিয়ে আমাকে জানিয়ে দিতে। বিকাশে যদি তোমাদের পরিশোধ করতে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে হেল্পলাইনে, অফিসের যে নাম্বারটা দেয়া আছে হেল্পলাইনে যোগাযোগ করবে, তাহলে তোমাদের এই সমস্যা থাকলে সেক্ষেত্রে তোমাদেরকে সমাধান দিয়ে দিবে। আচ্ছা, তোমাদের কি এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, তাহলে তোমাদের আজকের যে আলোচনাগুলো করলাম আমরা, ব্যবসায় সহায়ক সেবা কি, তারপর হচ্ছে সহায়ক সেবার প্রকারভেদ কি, উৎসগুলো কি কি, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্কগুলো আমি লিখে দিচ্ছি। অধ্যায় নবম, আমাদের কিন্তু একটা অধ্যায় শেষ, রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করেছি আজকে, খেয়াল রাখো। ব্যবসায় সহায়ক সেবা যারা পরে আসছো, নবম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে জ্ঞান এবং অনুধাবন দুইটাই পড়বে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হিসেবে, যে ব্যবসায় সহায়ক সেবা সেবা কি, অবলিক বলতে কি বুঝো, সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। জ্ঞানমূলকের ক্ষেত্রে 1-2 লাইনে লিখলে হবে, কিন্তু অনুধাবনে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় সহায়ক সেবা তোমাদের মার্কস কিন্তু কমে যায় অনুধাবনমূলক প্রশ্নে, আমি দেখেছি, খেয়াল করেছি তোমাদের লেখাটা কিন্তু হয় না, অনেক কম লিখো, অনেকে জ্ঞানমূলকের আকারে লিখো, এটা করা যাবে না, খেয়াল রাখবে। আর বাসায় যেহেতু এখন তোমরা সময় বেশি পাচ্ছ, কাজেই নোট করে পড়ে ফেলার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে তোমরা সহজেই সেটা রিভিশন দিতে পারো। তারপর হচ্ছে তোমার ব্যবসায় সহায়ক সেবা কত প্রকার, ব্যবসায়, হ্যাঁ আপাতত তোমরা এই দুইটাই মনে রাখো। এছাড়াও আছে বিভিন্ন ধরনের যে মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তারাও বিভিন্নভাবে, লিজিং যে কোম্পানিগুলো রয়েছে তারাও যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের সেবা সহায়তা প্রদান করে থাকে। তারপর হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা কত প্রকার, জ্ঞানমূলক হিসেবে আসতে পারে, আবার এমসিকিউ হিসেবেও আসতে পারে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা কত প্রকার, তারপর হচ্ছে সহায়ক সেবার উৎস কয়টি,
ব্যবসায় সহায়ক সেবার উৎস কয়টি ও কি কি? অবশ্যই যে উদাহরণগুলো দিলাম উদাহরণ সহ নাম সহ পড়বে। এমসিকিউ থাকতে পারে, উদাহরণ সহ পড়বে। এবং রোল নাম্বার 56 অনেকগুলো ক্লাসই হয়েছে, ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করনি, সেগুলো অবশ্যই রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিবে এবং ক্লাসে লেট করা যাবে না। 56। তারপর হচ্ছে তোমার সৃজনশীলের জন্য পড়বে হচ্ছে সৃজনশীলের জন্য এই তিনটা যে প্রকারভেদ রয়েছে, প্রকারভেদ সহায়ক সেবার প্রকারভেদ পড়বে। অবশ্যই এই সৃজনশীলের জন্য এই তিনটা যে সহায়ক সেবা রয়েছে, সংজ্ঞা, উদাহরণ, তারপর হচ্ছে যে অন্তর্ভুক্ত বিষয় আলোচনা করলাম, অন্তর্ভুক্ত বিষয়গুলো পড়বে। এবং সেই সাথে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান, তোমার বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো সহায়তা প্রদান করে থাকে, প্রতিষ্ঠান যে সহায়তা প্রদান করে সেগুলোর নাম। অনেক সময় তোমার এই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দিয়ে বলতে পারে যে উদ্দীপকে কোন ধরনের সহায়ক সেবার কথা বলা হয়েছে চিহ্নিত করো। কাজেই তোমরা উদ্দীপক শনাক্তের সুবিধার্থে কি করবে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানের নাম দেয়া আছে সেগুলো পড়ে ফেলবে। আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। আর অ্যাটেন্ডেন্স কিন্তু প্রত্যেক ক্লাসেই কাউন্ট করা হবে, ঠিক আছে? প্রত্যেকেই টাইমলি অ্যাটেন্ড করবে। হিমাংশুকে বলছি, তুমি লেট করে ক্লাসে আসছো, এটা কিন্তু করা যাবে না, অবশ্যই টাইমলি আসবে। আর সবাইকে, ক্যাপ্টেনদেরকে উদ্দেশ্য করে বলছি, সবাইকে জানিয়ে দিবে যে ক্লাসে টাইমলি থাকতে হবে, অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। প্রত্যেক ক্লাসের তোমাদের যে ক্লাস চলবে, লাইভ ক্লাস শেষে আমরা কি করব, অ্যাটেন্ডেন্সে যে নাম আর রোলগুলো তোমরা উল্লেখ করবে। যদি অন্য আইডি থেকে ক্লাস করো সেক্ষেত্রে নাম, রোল দুইটাই উল্লেখ করতে হবে। এবং নিজ আইডি থেকে ক্লাস করলে শুধু রোল নাম্বারটা লিখলেই হবে। এইচডব্লিউগুলো তোমাদের এগুলোই পড়বে। আমরা আগামী ক্লাস হবে আমাদের শনিবারে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং রবিবার 12টায় আমাদের গতকালের যে মার্কেটিং ক্লাসটি হয়নি, সেই মার্কেটিং ক্লাসটা আমরা রবিবারে আশা করি নিতে পারবো। তোমাদের কি আর কোনো সমস্যা আছে পর্যন্ত? যারা বেতন পরিশোধ করেছো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দাওনি, আশা করছি তোমরা চেষ্টা করবে ঈদের আগেই দিয়ে দিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রাহাতকে বলছি আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, কারো সমস্যা নেই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বাসায় বেশি বেশি প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, কারণ খুললেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই বাসায় বেশি করে পড়াশোনা করবে এবং এ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে আগামী ক্লাসে জানাবে। আল্লাহ হাফেজ।